স্বাগতম আজকের এই বিশেষ আলোচনায়। চলুন বাংলা সাহিত্যের একেবারে মাস্টারপিস একটা গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসি পিসির সেই রূঢ় অথচ শ্বাসরুদ্ধকর জগতে আজ একটু ডুব দেয়া যাক। এটা শুধু সাধারণ কোনো গল্প নয়, বুঝতেই পারবেন এটা আক্ষরিক অর্থেই টিকে থাকার এক হাড্ডাহাড্ডি লড়াই। আজকের এই কাঠামোবদ্ধ আলোচনায় আমরা মূলত 5টি ধাপে গোব। 1. বেঁচে থাকার লড়াই। 2. মাসি পিসির অদম্য ইচ্ছা। 3. ছদ্মবেশী শিকারী। 4. বিজ্ঞান ও মনস্তত্ত্ব। এবং সবশেষে এইচএসসি পরীক্ষার জন্য একটা দ্রুত রিভিশন। তো চলুন শুরু করা যাক। পর্ব 1, বেঁচে থাকার লড়াই। একটু কল্পনা করুন ১৯৪৩ সালের সেই ভয়াবহ ৫০-এর মনমন্তরের সময়কার একটা গ্রামের কথা। কেমন ছিল তখনকার পরিস্থিতি? ১৯৪৩ সালের সেই রূঢ় বাস্তবতা ছিল আক্ষরিক অর্থেই ভয়াবহ। চারিদিকে শুধুই অনাহার, কলেরার মতো মহামারীর প্রকোপ আর গ্রামীণ সামাজিক নিরাপত্তার একদম যাকে বলে সম্পূর্ণ পতন। এই মনমন্তর আহ্লাদীর পরিবারের মতো অসংখ্য পরিবারকে যেন মানচিত্র থেকে মুছে দিয়েছিল। কলেরায় বাবা, মা আর একমাত্র ভাইকে হারিয়ে আমাদের গল্পের আহ্লাদী হয়ে পড়েছিল একেবারে নিঃস্ব, একা। মানে অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে যারা অনাহার আর কলেরায় প্রাণ হারিয়েছিল তাদের কষ্ট তো ওখানেই শেষ, কিন্তু যারা বেঁচেছিল তাদের ঘাড়েই চেপেছিল আরও বড় বোঝা। একদিকে চরম দারিদ্র্য, অন্যদিকে সুযোগ সন্ধানী শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করার এক তীব্র অসহায়ত্ব, বিশেষ করে তরুণী বা সমত্ব নারীদের জন্য। বেঁচে থাকাই যেন তখন এক ভয়ানক অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। পর্ব 2, মাসি পিসির অদম্য ইচ্ছা, ধ্বংসস্তূপে সাহসিকতা। এই চরম ধ্বংসস্তূপের মাঝেই কিন্তু আমরা আমাদের গল্পের দুই অপ্রত্যাশিত হিরোকে খুঁজে পাই, মাসি এবং পিসি। এখানে খেয়াল করার মতো একটা তীব্র বৈপরীত্য আছে। একদিকে তাদের শারীরিক বাস্তবতা, পরনে ময়লা থানের কাপড়, প্রায় অনাহারে থাকা আর হাড়ভাঙা খাটুনিতে তারা ক্লান্ত, বিধ্বস্ত। কিন্তু অন্যদিকে তাদের মানসিক দৃঢ়তা দেখলে অবাক হতে হয়। পুরুষতান্ত্রিক সমস্ত চাপকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেদের এবং পিতৃমাতৃহীন ভাইজি আহ্লাদীর রক্ষাকর্তা হিসেবে এক অবিশ্বাস্য অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দেয়। তাদের এই রুদ্রমূর্তির সবচেয়ে চরম প্রকাশ ঘটে কখন জানেন? যখন গোকুল মাতব্বরের পেয়াদারা রাতের আধারে আসে, মাসি বটি উঁচিয়ে সরাসরি মর্নিং দিয়ে বলে ওঠে, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। এই একটা বাক্যই প্রমাণ করে দেয় তারা সমাজের কাছে কেবল করুণার পাত্রী নয়, বরং অত্যাচারিত আহ্লাদীর চূড়ান্ত এবং নির্ভীক রক্ষক। আর গোকুলের সেই সশস্ত্র পেয়াদাদের মোকাবিলায় তাদের গ্রামীণ রণকৌশলগুলো ছিল একেবারে নিখুঁত। প্রথমত, বন্টি এবং লগির মতো সাধারণ গৃহস্থালী সরঞ্জামকেই তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে। দ্বিতীয়ত, লাঠির আঘাত থেকে বাঁচতে কাঁথা কম্বল আগে থেকেই পানিতে চুবিয়ে রাখে। কি ব্রিলিয়ান্ট আইডিয়া, তাই না? আর তৃতীয়ত, পেয়াদাদের ভয় দেখাতে গলা ছেড়ে প্রতিবেশীদের ডাকতে শুরু করে, যাতে সংখ্যায় তারা ভারী হতে পারে। পর্ব 3, ছদ্মবেশী শিকারী। এতক্ষণ তো রক্ষকদের কথা বললাম, এবার আসি গ্রামের খলনায়কদের কথায়। এই সামাজিক পতনের সুযোগে কিছু সুবিধাবাদী মানুষ ঠিকই ওত পেতেছিল। গ্রামের 3 প্রধান খলনায়ক মূলত এই শোষক কাঠামোরই প্রতিনিধিত্ব করে। যোগু, আহ্লাদীর নেশাগ্রস্ত স্বামী, যার আসল লোভ বইয়ের ওপর নয় বরং সম্পত্তির ওপর। কৈলাস, একজন প্রতারক যে আইনের ভরে দেখিয়ে মাসি পিসিকে জিম্মি করতে চায়। আর গোকুল, সেই দুর্নীতিগ্রস্ত মাতব্বর যে সরাসরি আহ্লাদীকে অপহরণের ছক কষেছিল। এরা প্রত্যেকেই আসলে পুরুষতান্ত্রিক শোষণের এক একটা ভয়ঙ্কর রূপ। আচ্ছা, এই চরম নৈরাজ্য আর স্বার্থপরতার মাঝেও একটা প্রশ্ন আমাদের একটু ভাবায়। এই পুরো ঘটনাটি যখন ঘটছিল, তখন খালের পাড়ে বসে থাকা বুড়ো রহমান এগুলো দেখে কেন কাঁদছিল? কখনো ভেবেছেন? বুড়ো রহমানের এই কান্নাটা আসলে সর্বজনীন মানবিক মমত্ববোধেরই একটা প্রতীক। নিজের মেয়েটাও তো ঠিক এভাবেই শ্বশুরবাড়ির অত্যাচারে মারা গিয়েছিল। সে মৃত মেয়ের মুখটাই সে যেন দেখতে পেয়েছিল অত্যাচারে ফ্যাকাশে হয়ে যাওয়া আহ্লাদীর মাঝে। এই নীরব সহানুভূতি আমাদের প্রমাণ করে যে অবক্ষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়েও সমাজে মমত্ববোধ পুরোপুরি মুছে যায়নি। পর্ব 4, বিজ্ঞান ও মনস্তত্ত্ব। এবার চলুন একটু গল্পের জগৎ থেকে বেরিয়ে যিনি এই জগৎ তৈরি করেছেন সেই লেখকের দৃষ্টিভঙ্গির দিকে তাকাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কে সৃষ্টি করেছেন এই তীব্র, রূঢ় এবং অদম্য বাস্তবতার জগৎ? কার মাথা থেকে এসেছে এসব? লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনরেখার দিকে তাকালেই আমরা উত্তরটা পাব। ১৯০৮ সালে জন্ম নেওয়া এই লেখক ১৯৩৫ সালে সাহিত্য জগতে প্রবেশ করেন। এরপর ১৯৪৩-৪৪ সালের দিকে একদিকে মন্বন্তর, অন্যদিকে তার কমিউনিস্ট পার্টিতে যোগদান। এরপরই ১৯৪৬ সালে প্রকাশিত হয় মাসি পিসি। বুঝতেই পারছেন তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি আর নিজের অভিজ্ঞতা কিভাবে এই কাহিনীকে রূপ দিয়েছে।
তার লেখনীর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল বৈজ্ঞানিক বাস্তবতা বা সায়েন্টিফিক রিয়ালিজম। বিজ্ঞান ও গণিতের ছাত্র হওয়ার সুবাদে মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত লজিক্যাল। তিনি মানুষের মনস্তত্ত্ব এবং সমাজের চরম দারিদ্র্যকে অত্যন্ত নিপুণভাবে, অনেকটা সার্জনের ছুরির মতো ব্যবচ্ছেদ করেছেন। কোনো সস্তা আবেগের আশ্রয় কিন্তু নেননি। তার এই গল্পে মার্ক্সবাদ এবং ফ্রয়েডীয় তত্ত্বের এক অপূর্ব মিশেল লক্ষ্য করা যায়। একদিকে মাসিপিসির হাড় ভাঙা শ্রম আর মাতব্বর গোকুলের পুঁজির যে দ্বন্দ্ব, তা মার্ক্সীয় শ্রেণী সংগ্রামের একেবারে স্পষ্ট উদাহরণ। আবার অন্যদিকে যোগুর বিকৃত লোভ এবং নির্যাতনের শিকার আহ্লাদির ট্রমা সরাসরি ফ্রয়েডীয় মনস্তত্ত্ব দ্বারা প্রভাবিত। দুটো দিকই তিনি সমান দক্ষতায় তুলে ধরেছেন। পর্ব ৫, এইচএসসি দ্রুত প্রস্তুতি। চলুন এবার আলোচনার একেবারে চূড়ান্ত পর্বে প্রবেশ করা যাক। এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা কুইক রিভিশন দেয়া যাক। গল্পটি পড়ার সময় আসা এই আঞ্চলিক শব্দগুলোর অর্থ জানা কিন্তু অত্যন্ত জরুরি। যেমন ধরুন শালতি মানে শাল বা তাল কাঠের সরু নৌকা, লগি হল নৌকা চালানোর বাঁশের দণ্ড, সমত্ব মানে যৌবনপ্রাপ্ত নারী, আর পাশুটে বলতে বোঝায় একেবারে ফ্যাকাশে বা বিবর্ণ অবস্থা। আরও কিছু শব্দ আছে, যেমন ফিকির, যার মানে হল কুচক্রী ফন্দি বা ধান্ধা। বন্টি তো আমরা সবাই জানি, গৃহস্থালির ধারালো সরঞ্জাম। আর কদম ছাঁট মানে ছোট করে ছাঁটা চুল, যা কৈলাসের শারীরিক বর্ণনায় আমরা পেয়ে থাকি। আর পরীক্ষার জন্য এই ৩টি থিমেটিক প্রশ্ন একেবারে ঠোঁটস্থ রাখতে হবে। ১. কৈলাস কেন জোরে কথা বলছিল? কারণ সে ভয় দেখিয়ে আহ্লাদির ওপর মনস্তাত্ত্বিক চাপ ফেলতে চেয়েছিল। ২. মাসিপিসি কেন আহ্লাদিকে একা রাখত না? গোকুল বা যোগুর মতো শিকারীদের হাতে অপহৃত হওয়ার ভয়ে। এবং ৩. মাসি ও পেশির পুরনো দ্বন্দ্ব কিভাবে মিটল? ওই যে বেঁচে থাকার তাগিদ এবং আহ্লাদিকে বাঁচানোর অভিন্ন দায়িত্ববোধ, এটাই তাদের এক করেছিল। সব শেষে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবিয়ে যায়। মাসি এবং পিসির এই অবিশ্বাস্য প্রতিরোধ কি যুগ যুগ ধরে সামাজিক শোষণের বিরুদ্ধে নতুন প্রজন্মকে রুখে দাঁড়াতে এভাবেই অনুপ্রাণিত করবে? এই প্রশ্নটিই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী গল্পের সবচেয়ে বড় লিগেসি। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের সাহিত্যের এই অসাধারণ রূপটি নতুন করে বুঝতে সাহায্য করবে। ভালো থাকবেন আর সাহিত্য পাঠ চালিয়ে যাবেন।